আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আবার চলে এসেছি যথারীতি তোমাদের সিএসটিএক্স এর উপরে ক্লাস নিতে। কিন্তু এতদিন তো শুধুমাত্র সাবজেক্টের উপরে বিভিন্ন টপিকস ওয়াইজ ক্লাস নিয়েছি। এখন যেহেতু তোমাদের পরীক্ষা একেবারেই দোরগোড়ায়, তাই এখন আমাদের আলোচনা হবে শুধুমাত্র মডেল কোশ্চেন নিয়ে। তোমরা জানো কাউন্সিলের পক্ষ থেকে এই রকম সাবজেক্ট ওয়াইজ বই বেরিয়েছে। এখানে আমাদের মডেল কোশ্চেন দেওয়া আছে। আজকে আমি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন যে সাবজেক্টটা রয়েছে তার যে মডেল কোশ্চেন এখানে দেওয়া আছে, সেই মডেল কোশ্চেনটাই তোমাদের সাথে আজ আমি আলোচনা করব। তাহলে চলো, যেহেতু সামনেই পরীক্ষা, ফলে এখন আর সময় নষ্ট নয়, সরাসরি আমরা আলোচনার মধ্যে চলে আসি। আর তোমরা তো জানোই এই মডেল কোশ্চেন কোথা থেকে পাওয়া যাচ্ছে। কাউন্সিলের যে 4টে রিজিওনাল সেন্টার রয়েছে সেখান থেকেই তোমরা পাবে। কলকাতাতে যে বিদ্যাসাগর ভবন রয়েছে তার নিচে যে সেলস কাউন্টার, সেখান থেকে তোমরা এই সাবজেক্ট ওয়াইজ এর যে বইগুলো বেরিয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। আজকে সেখান থেকেই আমি মডেল কোশ্চেন আলোচনা করছি তোমাদের সাথে। মডেল কোশ্চেন আলোচনা করার আগে তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, একদম প্রথম ক্লাসে তোমাদের টোটাল সিলেবাসে কস্টিং এর কি কি পড়তে হবে, কতটা নাম্বার অ্যালট করা আছে আলোচনা করেছিলাম। তবু আজকে আমি আর একবার তোমাদের মনে করিয়ে দিতে চাই। দেখে নাও, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন যে সাবজেক্ট, তাতে তোমরা জানো কস্টিং 50%, ট্যাক্সেশন 50%। কস্টিং এ দুটো ইউনিট রয়েছে। কি কি রয়েছে? মেথড অফ রেমুনারেশন পার্ট 2, অর্থাৎ পার্ট 1টা তোমরা থার্ড সেমিস্টারে করে এসছো। এখানে পড়বে মেথড অফ রেমুনারেশন পার্ট 2। তোমাদের অলরেডি আমি আলোচনা করে দিয়েছি। কত মার্কস রয়েছে? 10 মার্কস। কস্টিং এর আরো একটা চ্যাপ্টার রয়েছে যেটা ইউনিট 2, সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ওভারহেড। এটার উপরে তোমাদের আলোচনা আমি করে দিয়েছি। এখানেও কত মার্কস আছে? 10 মার্কস। এই দুটো হচ্ছে তোমাদের কস্টিং পার্টে। আর একটা পার্ট রয়েছে তোমাদের কি? ট্যাক্সেশন পার্ট। সেই ট্যাক্সেশন পার্টে কত রয়েছে? দুটো ইউনিট, টোটাল রয়েছে 20 মার্কস। দুটো ইউনিটের মধ্যে ফার্স্ট ইউনিট হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ আমরা বাড়ি থেকে যে ইনকাম, সেইটা আমরা এইখানে আলোচনা করেছি। এর ক্লাসও আমি তোমাদের নিয়েছি আগে। আর নাম্বার 4 যে টপিকসটা বা যে ইউনিটটা তোমাদের রয়েছে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, দ্যাট ইজ জিএসটি, কত মার্কস রয়েছে? 5 মার্কস। তাহলে এই হচ্ছে কস্টিং এর 10 + 10, দ্যাট ইজ 20 মার্কস। ট্যাক্সে 15 + 5, দ্যাট ইজ 20 মার্কস। টোটাল কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন যে 4th সেমিস্টার তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ ডেসক্রিপটিভ পোর্শনে, সেখানে তোমাদের কত নাম্বার রয়েছে? টোটাল 40 মার্কস। এবার আমরা আরেকটু দেখে নিই কোন টপিকস থেকে কি ধরনের কোশ্চেন আসছে, কত নাম্বারের আসছে। কারণ টোটালটা তোমরা জানো 40 মার্কস, তার আবার বিভিন্ন ভাগ রয়েছে। কারণ তোমরা জানো 4th সেমিস্টার হচ্ছে ডেসক্রিপটিভ, যেখানে তোমাদের এসএকিউ করতে হবে, ডিওকিউ করতে হবে। এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেখানে দু ধরনের মার্কস তোমরা পাবে। একটা হচ্ছে 2 মার্কস, আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 3 মার্কস। কিন্তু দুটোর মধ্যে একটু ডিফারেন্স নিশ্চয়ই আছে। 2 মার্কস হলে তোমরা একদম টু দি পয়েন্ট অ্যান্সার লিখবে, তার থেকে একটু এলাবোরেট করে তোমরা 3 মার্কসে লিখবে। আর একটা মার্কস রয়েছে 5 মার্কস, নিশ্চয়ই বুঝতে পারছো, ডিওকিউ মানে ডেসক্রিপটিভ, অর্থাৎ যেখানে ব্যাখ্যামূলক কোশ্চেন, যেখানে ধরো অঙ্ক আমাদের এখানে সলভ করতে হবে। তাহলে এই 3 ধরনের কোশ্চেন তোমাদের 4th সেমিস্টারে কস্টিং এন্ড ট্যাক্সেশন সাবজেক্টে আসবে। এবার যেহেতু টপিকস ওয়াইজ আমি বলেছিলাম, টপিকস ওয়াইজ কটা কোশ্চেন থাকবে, কটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, এগুলো আমি আরেকবার একটু তোমাদের মনে করিয়ে দিই। কারণ আগেও আলোচনা করেছি, তবু যেহেতু একদম সামনে পরীক্ষা, এটা তোমাদের মনে রাখলে পড়তেও সুবিধা হবে, কোশ্চেন অ্যাটেম্প করতেও সুবিধা হবে। কারণ বারেবার বলছি, টাইম ম্যানেজমেন্ট কিন্তু এখানে বিরাট একটা ফ্যাক্টর। তুমি হয়তো সব জানো, কিন্তু ওই সময়ের মধ্যে তুমি কতটা করে আসছো লোকে কিন্তু সেটাই দেখবে। সেই জন্যে
অবশ্যই ভালো করে কোশ্চেনটা পড়ে নেবে। কোশ্চেনটা পড়ে নিয়ে তুমি তোমার সময়ের মধ্যে যাতে পুরো অ্যান্সারটা করতে পারো সঠিকভাবে এবং সুন্দরভাবে তুমি প্রেজেন্ট করতে পারো, এই যে রিপ্রেজেন্ট করছো সুন্দরভাবে তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করছে তোমার নাম্বার। কারণ জানো, যত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাতাটা রিপ্রেজেন্ট করব এক্সামিনারের সামনে, তিনি তত সুন্দরভাবে তোমার খাতাটা পড়বেন, দেখবেন এবং নাম্বার দেবেন। নিশ্চয়ই তুমি স্টুডেন্ট হিসেবে এটা অবশ্যই চাইবে যে এক্সামিনার যদি তোমার প্রতি ইমপ্রেসড হয়, তাহলে স্বাভাবিকভাবেই তোমার নাম্বারটাও সঠিক হবে এবং ধৈর্য সহকারে উনি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার অ্যান্সার গুলো পড়বেন। সেই জন্য বারবার বলছি, টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদের পুরো কোশ্চেনটাকে সলভ করতে হবে এবং সুন্দরভাবে এক্সামিনারের সামনে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে একটু দেখে নিই মেথড অফ রেমুনারেশন পার্ট 2 অর্থাৎ কস্টিং এর যেটা ফার্স্ট চ্যাপ্টার। সেখানে এসসিকিউতে আমাদের কটা কোশ্চেন রয়েছে? 1 আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ দুটো কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে একটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। একই ইউনিটে যখন মার্কস 3 তে আসছে এসসিকিউ, সেখানেও দেখো 1 আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ দুটো কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে কিন্তু একটা করতে হবে। অর্থাৎ ধরো এর এ বি, তাহলে এ বি এর মধ্যে তোমাকে যে কোনো একটা সলভ করতে হবে। যখন আমরা ডেসক্রিপটিভ বা ডিইপিতে আসছি তখন 1 আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ এখানেও আমাদের দুটো কোশ্চেন দেওয়া থাকবে, আমাদের একটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। টোটাল তাহলে 2 প্লাস 3 প্লাস 5 দ্যাট ইজ 10, অর্থাৎ কস্টিং এর ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের যে 10 মার্কস, সেখানে আমাদের একটা এসএকিউ 2 মার্কসের, একটা এসএকিউ 3 মার্কসের, একটা ডিওকিউ 5 নাম্বারের আমাদের কমপ্লিট করতে হবে। নেক্সট যে ইউনিটটা রয়েছে বেসিক কনসেপ্ট অফ ওভারহেড, এখানে যে 10 মার্কস রয়েছে, এখানেও কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নেওয়া যাক। এখানে 1 আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ দুটো কোশ্চেন থাকছে, তার মধ্যে আমাকে একটা কোশ্চেন অ্যাটেম্প করব। 3 নাম্বারের 1 আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ এখানেও দুটো কোশ্চেন থাকবে, আমাকে একটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। আর 5 নাম্বারের 1 আউট অফ 2 কোশ্চেন, এখানেও আমাদের দুটো কোশ্চেন দেওয়া থাকবে, সে তার মধ্যে একটা আমরা অ্যাটেম্প করব। তাহলে এখানেও সেই 2 প্লাস 3 প্লাস 5 দ্যাট ইজ টোটাল কত হচ্ছে 10 মার্কস। তাহলে এই কস্টিং এর যে দুটো ইউনিট রয়েছে তাহলে সমান গুরুত্বপূর্ণ, কারণ দুটোতেই 10 প্লাস 10 মার্কস অ্যালট করা আছে। এবার আমি আসি ট্যাক্সেশন পার্টে। ট্যাক্সেশন পার্টেও দুটো ইউনিট রয়েছে, কিন্তু একটু খেয়াল করে দেখো ট্যাক্সেশন পার্টে প্রথম যে ইউনিটটা রয়েছে দ্যাট ইজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ওখানে কিন্তু মার্কসটা বেশি অ্যালট করা আছে, অর্থাৎ 15 মার্কস। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা বেশি গুরুত্বপূর্ণ ট্যাক্সের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হচ্ছে? এখানে যখন এসএকিউ হচ্ছে তখন 1 আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ দুটো কোশ্চেনের মধ্যে আমাকে একটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, কত মার্কসে? 2 মার্কসে। যখন আমরা 3 নাম্বারের আসছি তখন 1 আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ দুটো কোশ্চেন, তার মধ্যে আমাকে একটা অ্যাটেম্প করতে হবে। কিন্তু দেখো যখন 5 মার্কস, তখন কিন্তু আমাদের কোশ্চেন কটা আছে? 2 আউট অফ 4 কোশ্চেন, অর্থাৎ তোমাদের কাছে 4টে কোশ্চেন দেওয়া থাকবে, দ্যাট ইজ এ বি সি ডি। ওই এ বি সি ডি এর ওই 4টের মধ্যে তোমাকে যে কোনো দুটো অ্যাটেম্প করতে হবে, যার প্রত্যেকটা মার্কস কত করে? 5। তাহলে দুটোর জন্য হচ্ছে 10 মার্কস। তাহলে টোটাল 2 প্লাস 3 প্লাস 10, তাহলে টোটাল কত হলো? 15 মার্কস। যখন আমি 4th ইউনিটে আসছি তখন দেখো মার্কসটা একটু কমে যাচ্ছে, 5 মার্কস, কিন্তু এটাও সমান গুরুত্বপূর্ণ। তোমাকে যদি 100% নাম্বার পেতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ইউনিট সমান গুরুত্বপূর্ণ, সেই জন্য 5 বলে কিন্তু অবহেলা করা যাবে না। এখানে কি রয়েছে? জিএসটি। তোমরা অনেক জায়গাতে পড়েছো, জিএসটি নিয়ে আলোচনাও করা হয়েছে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। পরবর্তীকালে এটা নিয়ে আরো তোমরা জানবে বা আমরাও ক্লাস নেব। এখন জিএসটি এখানে দেখো 5 মার্কসে কিন্তু কোনো কোশ্চেন নেই, এখানে শুধুমাত্র এসে কি করতে হবে? একটা 2 মার্কসের, একটা 3 মার্কসের। 2 মার্কস যখন হচ্ছে 1 আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ দুটো কোশ্চেন দেওয়া থাকবে, 2 নাম্বারের একটা কোশ্চেন অ্যাটেম্প করব। যখন 3 নাম্বারের 1 আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ এখানেও দুটো থাকবে, আমাকে একটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে।
তাহলে একটা 2 একটা 3, টোটাল 5 মার্কস আমাদের অ্যালট করা আছে কার উপরে? জিএসটি যে চ্যাপ্টারটা বা ইউনিটটা রয়েছে তার উপরে। এই যে টোটাল তোমাদের হচ্ছে 40 মার্কস। এই 40 মার্কস তোমাকে কিন্তু যে সামনেই যে তোমাদের 20 তারিখে যে পরীক্ষা, সেখানে তোমাদের এইটা করতে হবে। চলো এবার আমরা একটু মডেল কোশ্চেন, অর্থাৎ এই যে বইটা সংসদের পক্ষ থেকে বেরিয়েছে, সেখানে তোমাদের বলেছি আগেও মডেল কোশ্চেন দেওয়া আছে, দুটো মডেল কোশ্চেন, দুটো ভার্সানে, ইংলিশ ভার্সান, বেঙ্গলি ভার্সান। এছাড়া এই যে 4টে টপিকস বলে দিলাম, সেই 4টে টপিক্সের চ্যাপ্টার ওয়াইজ 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের কোশ্চেন দেওয়া আছে। আশা করব তোমরা অলরেডি সংগ্রহ করেছো। যারা এখনো সংগ্রহ করনি, অতি অবশ্যই সংগ্রহ করে একবার তোমরা প্র্যাকটিস করে নাও, কারণ এখন কিন্তু নতুন করে শেখার কিছু নেই। যা শিখেছি, যা করেছি, সেটাই একবার আমরা জাস্ট নিজেদের মতো করে একবার দেখে নিই, যেখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে তার সব উত্তর আমি করতে পারছি কিনা। আজকে এইরকমই যে দুটো মডেল কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে একটা মডেল কোশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করব। শুধুমাত্র তোমরা একটু নিজেরা দেখে নাও যে তোমরা যেভাবে পড়েছো, আমি যেভাবে বলছি সাথে মিলছে কিনা। যদি কোনো রকম কোনো পরিবর্তন করতে হয়, অবশ্যই তোমরা সেইটা দেখে, ভিডিওটা দেখে বা এখন যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা দেখে তোমরা নিজেদের মতো করে সেই জায়গাগুলো যদি কোনো ভুল ভ্রান্তি থাকে রেকটিফাই করে দেবে। কারণ খুব সামনেই পরীক্ষা। জাস্ট আমি এখানে যেটা আলোচনা করব, কিভাবে অ্যান্সার লিখতে হবে, কতটুকু লিখতে হবে, সেইগুলোই। এখানে কিন্তু থরলি কিভাবে লিখতে হবে ফার্স্ট টু লাস্ট কিন্তু সেটা আলোচনা হবে না, কারণ তোমরা সবটাই পড়েছো, জেনেছো। সেই জন্য এখানে শুধুমাত্র আমাদের টু দি পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে, কতটুকু লিখতে হবে, শুধুমাত্র সেগুলি আলোচনা হবে। এবং কিছু অঙ্ক, সেই অঙ্কগুলোকে আমরা আগেও করেছি। এখন এই ধরনের অঙ্ককে কত তাড়াতাড়ি সলভ করা যায়, আমার উত্তরের সাথে তোমাদের উত্তর একবার ট্যালি করে নাও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনটা কতদূর হলো বা তুমি অ্যাকচুয়ালি কোন জায়গায় বর্তমানে দাঁড়িয়ে রয়েছো। তবুও বলি যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত তোমার ভুল ভ্রান্তি দূর হবে এবং তোমার একটা সেলফ কনফিডেন্স হবে যে না, আমি পরীক্ষা দেওয়ার মতো 100% ভাবে প্রিপেয়ার হয়েই আমি যাচ্ছি এক্সাম রুমে। এসো, ফার্স্ট তোমরা জানো 3টে সেকশন রয়েছে, সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। সেকশন এ, সেকশন এ তে তুমি দেখো, সেকশন এ তে 2 মার্কসের কোশ্চেন থাকবে, সেকশন বি তে 3 নম্বরের কোশ্চেন থাকবে অর্থাৎ 3 মার্কসের, সেকশন সি তে 5 মার্কসের কোশ্চেন থাকবে। এখন যেটা আমি আলোচনা করব সেকশন এ, দ্যাট ইজ ফর 2 মার্কস, অর্থাৎ এখানে যে কোশ্চেন গুলো তোমরা পাবে সবকটার মার্কস কিন্তু 2। ফার্স্ট কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন্স, অর্থাৎ দুটো কোশ্চেন দেওয়া আছে, তোমাকে তার মধ্যে একটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। কি কোশ্চেন? মডেল কোশ্চেনে কি দেওয়া আছে? হোয়াট ইজ মিন্ড বাই ইনসেন্টিভস। ইনসেন্টিভস অর্থাৎ বাংলায় বলছে উৎসাহ বর্ধক ভাতা কি। এই যে উৎসাহ ভাতা, উৎসাহ বর্ধক ভাতা মানে তোমাকে মোটিভেট করার জন্য কিছু একটা দেওয়া হচ্ছে। তোমরা নিশ্চয়ই পড়েছো হালসে প্রিমিয়াম, রোয়ান প্রিমিয়াম প্ল্যান, অর্থাৎ এই যে বোনাস, বোনাসটাই অ্যাকচুয়ালি তোমার মজুরির মধ্যে বা যে ওয়ার্কার যে কাজ করেছে তার যে টোটাল রেমুনারেশন বা টোটাল আর্নিংস, তার মধ্যে সে একটা বোনাস বা এক্সট্রা কিছু পেয়েছে। ওই যে তাকে এক্সট্রাটা দেওয়া হলো কেন? সে হয়তো অতিরিক্ত কাজ করেছে, সে দক্ষতার সাথে কাজ করেছে, তাহলে এই যে দক্ষতার জন্য সেই যে কাজটা করলো, তার মানে তাকে আরো বেশি মোটিভেট করছে যে তুমি না, কাজটা খুব ভালো করেছো, আরো ভালো করে করো, আরো দক্ষতার সাথে করো। এই যে তাকে মোটিভেট করছি, তার জন্য তাকে যে ভাতাটা দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে ইনসেন্টিভ। তাহলে ইনসেন্টিভ বা উৎসাহবর্ধক ভাতাটা কি? কোনো ওয়ার্কারকে তার মজুরি বাবদ যে অতিরিক্ত আমরা তাকে পে করলাম, সেই অতিরিক্তটাকেই আমরা বলছি উৎসাহবর্ধক ভাতা বা ইনসেন্টিভ। যেহেতু 2 মার্কসের কোশ্চেন,
তোমরা একদম টু দি পয়েন্ট লিখবে যে মজুরির মধ্যে যে অতিরিক্ত অংশ তাকে উৎসাহ বৃদ্ধির জন্য বা তার দক্ষতার পুরস্কার স্বরূপ প্রদান করা হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইনসেন্টিভ বা উৎসাহবর্ধক ভাতা। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য বেসিস অফ ক্যালকুলেশন অফ বোনাস রেট আন্ডার রোয়ান প্রিমিয়াম মেথড? তোমরা আগে পড়েছো বা আমি আলোচনা করেছি তোমাদের ফোর্থ সেমিস্টারে কি কি রয়েছে, হালসে প্রিমিয়াম, রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এখানে যে কোশ্চেনটা আছে কার উপরে দেওয়া আছে, রোয়ান প্রিমিয়াম মেথড। কি চেয়েছে, অফ বোনাস, অর্থাৎ বেসিস অফ ক্যালকুলেশন অফ বোনাস, অর্থাৎ রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে যে বোনাস ক্যালকুলেশন করা হয় তার বেসিসটা কি। বাংলা কি বলছে, রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে বোনাসের হার নির্ণয়ের ভিত্তি কি। অর্থাৎ তোমরা জানো যে রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে বোনাসটা কার উপরে আমরা দিই, তাকে যে সময়টা আমি বলে দিয়েছি, অর্থাৎ যে টাইম অ্যালাউড কোন একটা নির্দিষ্ট কাজ করার জন্য, আর সে যে সময়টা বাঁচাতে পেরেছে, দ্যাট ইজ টাইম সেভ। এই টাইম সেভ আর টাইম অ্যালাউড এর যে আনুপাতিক হার, সেইটা অনুসারে তাকে আমরা বোনাসটা দেব। অর্থাৎ তাহলে কিভাবে আমরা বলছি যে সময় যেটা সাশ্রয় হয়েছে আর সময় তাকে যেটা কাজ করার জন্য স্ট্যান্ডার্ড রূপে বা অ্যালাউড টাইম অ্যালাউড রূপে দেওয়া হয়েছে, দুটোর মধ্যে যে আনুপাতিক সে বা শতাংশ হারেই আমরা বোনাসটা দিই। একটু সূত্রটা যদি তোমরা একটু মনে করো তাহলে খুব সহজেই তোমরা কিন্তু বুঝে যাবে। একটু দেখো রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে বোনাসের রুলসটা কি ছিল। নিশ্চয়ই তোমাদের মনে আছে, এখানে বোনাস ছিল টাইম অ্যালাউড, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড টাইম, মাইনাস টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম। তাহলে এই যে স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউড, অর্থাৎ তোমাকে আমি কাজ করার জন্য কতটা সময় দিলাম আর তুমি কতটা সময় কাজ করলে, তো এই যে মধ্যখানে যে ডিফারেন্স, সেটা অবশ্যই টাইম সেভ। কি রকম, ধরো আমি বললাম টাইম স্ট্যান্ডার্ড টাইম তাকে দিয়েছি 10, সে টাইম ক ঘন্টা নিয়ে কাজ করেছে, ধরো সে কাজ করেছে 5 ঘন্টায়, অর্থাৎ 5 ঘন্টায় সে কাজটা শেষ করে দিল। তাহলে সে বাঁচাতে পারলো কত, অর্থাৎ টাইম সেভ কত, নিশ্চয়ই 5 আওয়ার্স বাই স্ট্যান্ডার্ড টাইম মানে 10। তাহলে কত হচ্ছে 5/10 মানে হাফ, দ্যাট ইজ 50% বা অনুপাত যদি ভাবো 0.5। অর্থাৎ তাকে আমরা কি করেছি, যে সময়টা দিয়েছি আর সেই যে সময়টা বাঁচিয়েছে তার যে আনুপাতিক, সেই আনুপাতিক ভিত্তিতে আমি রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে বোনাসটা দিয়ে থাকি। ফলে তোমরা লেখার সাথে সাথে চাইলেও এরম বোনাসের সূত্রটা একটু দিয়ে দিতে পারো, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। কমপ্লিট 2 মার্কসের কোশ্চেন। এবার এসো নাম্বার 2, এটা কি বলছে, অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ এখানেও দুটো কোশ্চেন দেওয়া, তার মধ্যে তোমাকে একটা কোশ্চেন অ্যাটেম্প করতে হচ্ছে। কোন চ্যাপ্টার থেকে দেওয়া, ডিফাইন ওভারহেড। অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে প্রথমটা ছিল মেথড অফ রেমুনারেশন থেকে, সেকেন্ড যেটা আছে তোমাদের ওভারহেড থেকে। তাহলে ডিফাইন ওভারহেড অর্থাৎ কি বলছে, উপরিব্যয়ের সংজ্ঞা দাও। জাস্ট 2 লাইনে শুধুমাত্র সংজ্ঞাটা। তোমরা নিশ্চয়ই মনে আছে আমি যখন বলেছিলাম উপরিব্যয় কি, না যে সমস্ত অপ্রত্যক্ষ মজুরি ব্যয়, অপ্রত্যক্ষ কাঁচামালের ব্যয়, অন্যান্য অপ্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি, যেটা কোনো নির্দিষ্ট উৎপাদন কেন্দ্রে বা নির্দিষ্ট কোনো পরিব্যয় কেন্দ্রে আমরা ভাগ করতে পারছি না, তার যে সামেশন, অর্থাৎ অপ্রত্যক্ষ মজুরি, যে কোনো অপ্রত্যক্ষ ব্যয়, অপ্রত্যক্ষ কাঁচামালের ব্যয়, এই যে টোটালটা, দ্যাট ইজ কল্ড ওভারহেড। জাস্ট ডেফিনেশনটা লিখে দাও, কারণ খুব বেশি লেখার এখানে জায়গা নেই, কারণ 2 মার্কসের কোশ্চেন, তোমাকে তো সময়ের মধ্যে শেষ করতে হবে পুরো 40 নম্বরের। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাপরশনমেন্ট ওভারহেড, অর্থাৎ উপরিব্যয়ের আনুপাতিক বন্টন বলতে কি বুঝো। তোমরা এর আগে যখন আলোচনা হয়েছিল ওভারহেড চ্যাপ্টারে, নিশ্চয়ই তোমাদের মনে আছে সেখানে ডিস্ট্রিবিউশন কি, অ্যালোকেশন ওভারহেড কি, অ্যাপরশনমেন্ট ওভারহেড কি,
তিনটেই আমি আলোচনা করেছিলাম। ওখান থেকে শুধুমাত্র উপরিব্যয়ের আনুপাতিক বন্টন, অর্থাৎ যে উপরিব্যয়টাকে নির্দিষ্টভাবে আমরা কোনো পরিব্যয় কেন্দ্র বা নির্দিষ্ট কোনো পণ্যের সাথে রিলেট করতে পারছি না, তাহলে কি করব? তখন ওই ব্যয়টাকে উপযুক্ত ভিত্তিতে, অর্থাৎ বেসিস অফ অ্যালোকেশন, এই যে উপযুক্ত ভিত্তিতে আমরা যে বিভিন্ন পরিব্যয় কেন্দ্র বা বিভিন্ন পরিব্যয় এককের মধ্যে ভাগ করে দিচ্ছি, দিস ইজ কল্ড অ্যাপোর্শনমেন্ট অফ ওভারহেড, অর্থাৎ উপরিব্যয়ের আনুপাতিক বন্টন, অর্থাৎ বিভিন্ন পরিব্যয় কেন্দ্রের মধ্যে নির্দিষ্ট একটা খরচকে উপযুক্ত ভিত্তিতে ভাগ করে দেওয়ার যে পদ্ধতি, তাকেই আমরা বলছি অ্যাপোর্শনমেন্ট অফ ওভারহেড। নিশ্চয়ই এখানে আর উদাহরণ বলার কিছু নেই, কারণ যখন আমি ওভারহেড চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম সেখানে তোমাদের বলেছিলাম যেহেতু 2 মার্কসের কোশ্চেন, এত লেখারও কিছু নেই, শুধুমাত্র সংজ্ঞাটা দিয়ে দাও। তাহলে ওভারহেড হয়ে গেল, তার মানে কস্টিং এর পার্ট কমপ্লিট। এবার এসো 3 নম্বরের কোশ্চেন, অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ এখানেও দুটো কোশ্চেন, তার মধ্যে একটা কোশ্চেন তোমাকে অ্যাটেম্প করতে হচ্ছে। ফার্স্ট চ্যাপ্টার কি আছে? হোয়াট ইজ ফেয়ার রেন্ট। ফার্স্ট চ্যাপ্টার তোমাদের নিশ্চয়ই মনে আছে হাউস প্রপার্টি, তার মধ্যে থেকে কোশ্চেনটা এসছে হোয়াট ইজ ফেয়ার রেন্ট, অর্থাৎ ন্যায্য ভাড়া কি। এটাও যখন আমি হাউস প্রপার্টি আলোচনা করেছিলাম তোমাদের এই ধরনের কোশ্চেন বা টপিকস গুলো আমি আলোচনা করেছিলাম, তবু একটু জাস্ট মনে করিয়ে দিই। ন্যায্য ভাড়া মানে হচ্ছে উপযুক্ত, অর্থাৎ সেম কোয়ালিটি, সেম বলতে পারো সময় অনুরূপ পার্শ্বস্থ যে বাড়ি, অর্থাৎ তোমার বাড়ির যে ফেয়ার রেট সেটা ক্যালকুলেট করতে গেলে তার পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে তার ভাড়া কত, সেই ভাড়ার সাপেক্ষেই তোমার বাড়ির ভাড়া যে রেন্ট বা ভাড়াটা নির্ধারিত করা হয় বা নির্ধারণ করা হয়, সেটাকেই আমরা বলছি ফেয়ার রেন্ট। তার মানে তোমার বাড়ির যে লোকালিটিতে, সেম লোকালিটিতে সেম সিচুয়েশনে তোমার বাড়ির পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে সেই সমস্ত বাড়ির জন্য যে ভাড়া নির্ধারিত হয়েছে তার সাথে কম্পেয়ার করেই যে ভাড়াটা নির্ধারণ করা হলো, দ্যাট ইজ কল্ড ফেয়ার রেন্ট বা ন্যায্য ভাড়া। নেক্সট কোশ্চেন কি বলছে? ইনকাম ফ্রম সাবলেটিং অফ এ হাউস ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস। ওয়াই? অর্থাৎ গৃহ সম্পত্তির উপর ভাড়া থেকে আয় অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য। কেন? উপভাড়া নিশ্চয়ই তোমাদের মনে আছে, সাবলেটিং। সাবলেটিংটা কি? অর্থাৎ ধরো এক্স মালিক, সে ভাড়া দিয়েছে কাকে? ওয়াই কে। ওয়াই ভাড়া দিয়েছে কাকে? জেড কে। তাহলে ওয়াই তো আর মালিক হলো না, ওয়াই জেটের কাছ থেকে যে ভাড়াটা পেল বা এক্স ওয়াই এর কাছ থেকে যে ভাড়াটা পেল, এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি উপভাড়া, সাবলেটিং। তাহলে মালিক যখন পাচ্ছে রেন্ট, কিন্তু মাঝখানে যিনি রয়েছেন তিনি তো অ্যাকচুয়ালি মালিক নন বাড়ির, অথচ তিনি কিন্তু ভাড়া পাচ্ছেন, এটাই হচ্ছে উপভাড়া বা সাবলেটিং। তাহলে যেহেতু সে ভাড়া পাচ্ছে কিন্তু মালিক নয়, তাহলে তার ভাড়াটা নিশ্চয়ই আমি ইনকাম হাউস করে দেখাতে পারবো না, তাহলে সেই ভাড়াটা আমরা কোথায় দেখাবো? ইনকাম ফ্রম আদার সোর্সে। এইটাই এখানে লিখতে হবে, অর্থাৎ যিনি ভাড়া নিয়েছেন সেই ভাড়াটিয়া যদি ওই বাড়িটা অপর কাউকে ভাড়া দেন, তবে তার বাড়ি ভাড়া বাবদ যে ইনকামটা হলো বা আয়টা হলো, এইটাই আমরা অন্যান্য উৎস থেকে আয় হিসাবে গণ্য করব, কখনই আমরা গৃহ সম্পত্তি থেকে আয় খাতে গণ্য করব না। এগুলো আমি আগে তোমাদের যখন ইনকাম হাউস প্রপার্টি আলোচনা করেছিলাম, এগুলো আমি আরো ডেসক্রিপ্ট ভাবে আমি ডিসকাস তোমাদের সাথে করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু 2 নম্বরের কোশ্চেন, জাস্ট টু দি পয়েন্ট লেখো। নেক্সট কি আছে দেখি। এবার এসো নাম্বার 4, অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন, অর্থাৎ দুটোর মধ্যে একটা। এবার দেখো চ্যাপ্টারটা পাল্টে গেল, ওভারহেড। তাহলে ওটা ছিল ইনকাম অন হাউস প্রপার্টি ট্যাক্সের ফার্স্ট ইউনিট, ট্যাক্সের সেকেন্ড ইউনিট অর্থাৎ কস্টিং ট্যাক্সেশন যে সাবজেক্ট, তার লাস্ট পার্ট হচ্ছে তোমরা জানো জিএসটি। সেখান থেকে কোশ্চেনটা এসছে হোয়াট ইজ জিএসটিআইএন,
অর্থাৎ জিএসটির মধ্যে যে জিএসটিআইএন এটা কি ডিনোট করছে? এখানে বলছে জিএসটিআইএন কি, অর্থাৎ শুধুমাত্র এটা বলতে কি বোঝায় তুমি শুধু এইটুকুই উল্লেখ করবে। কি রকম দেখো, গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স আইডেন্টিফিকেশন, goods and services tax identification number means a PAN-based 15-digit number allotted to every registered person. তাহলে জিএসটিএন এর ফুল ফর্মটাও দেখো এখান থেকে খুব সহজেই পেয়ে গেলাম। জি স্ট্যান্ড ফর গুডস, এস স্ট্যান্ড ফর সার্ভিসেস, টি স্ট্যান্ডস ফর ট্যাক্স, আই স্ট্যান্ডস ফর আইডেন্টিফিকেশন, এন স্ট্যান্ডস ফর নাম্বার। তাহলে দেখো জিএসটিআইএন এর ফুল ফর্মটাই কিন্তু আমি শুরুতেই লিখে দিলাম, তাহলে এক্সামিনার বুঝে গেল যে জিএসটিআইএন এর কিন্তু আমরা ফুল ফর্মটা জানি। এবার সেটা বলতে কি বোঝাচ্ছে, 15 ডিজিটের একটা নাম্বার, কার সাথে যুক্ত, প্যান বেসড, অর্থাৎ যে প্যান নাম্বার থাকে তোমরা জানো প্রত্যেকের, যারা আমরা ট্যাক্স পে করি বা অন্যরাও এখন প্যান কার্ড করা যেতেই পারে, সেই যে প্যান বেসড যে 15 ডিজিটের যে সংখ্যাটা, দ্যাট ইজ কল্ড জিএসটিআইএন। কাদের প্রদান করা হয়, এভরি রেজিস্টার্ড পার্সন, অর্থাৎ যারা নিবন্ধিত করেছে তাদের নাম, অর্থাৎ যারা ধরো ব্যবসায়ী, যারা ট্যাক্স প্রদান করছে, তারা যতটা সেলস করেছে, যতটা পারচেস করেছে, তার উপরে যে ট্যাক্সটা প্রদান করছে, তারা তার আগে তো তাদের নাম নথিভুক্ত করতে হবে। এই যে রেজিস্টার্ড করলাম, এইরকম নিবন্ধিত ব্যক্তিদের অর্থাৎ রেজিস্টার্ড পার্সনদের যে 15 ডিজিটের আমরা একটা নাম্বার দিচ্ছি, অর্থাৎ ইনকাম ট্যাক্স অথরিটি থেকে যে নাম্বারটা প্রদান করা হচ্ছে, দ্যাট ইজ কল জিএসটিআইএন। তাহলে ফুল ফর্মটা আমরা একবারই সংজ্ঞাটা লেখার সময় লিখে দিলাম, তার সাথে এরকম একটা 15 ডিজিট অর্থাৎ এই প্যান বেসড 15 ডিজিট নাম্বার অ্যালোটেড টু এভরি জিএসটি রেজিস্টার্ড পার্সন, অর্থাৎ তাদেরকে যেটা প্রদান করা হলো, দ্যাট ইজ কল জিএসটিআইএন। শুধুমাত্র তোমরা 2 লাইনের একটা সংজ্ঞা বা এইরকম ভাবে লিখে দাও, তাহলেই হয়ে যাবে। নেক্সট কি বলছে, রাইট 2 অবজেক্টিভস। এখানে একটু খেয়াল করে দেখো, মেনশন করে দিচ্ছে 2 অবজেক্টিভস, যেহেতু 2 নাম্বার, ফলে এখানে 2 এর বেশি অবজেক্টিভ লেখার কোনো প্রয়োজন নেই। 2 অবজেক্টিভস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, অর্থাৎ জিএসটি দুটো উদ্দেশ্য লেখো। অনেক উদ্দেশ্য রয়েছে, শুধুমাত্র 2 নাম্বার নির্দিষ্ট করে দিচ্ছে 2 অবজেক্টিভস, শুধুমাত্র দুটো লেখো। 1 নেশন 1 ট্যাক্স 1 মার্কেট, অর্থাৎ এক জাতি এক ট্যাক্স, অর্থাৎ একটাই কর একটাই বাজার। অর্থাৎ তোমরা জানো জিএসটির আগে কি ছিল, ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেখানে আমরা প্রত্যেক স্টেপে স্টেপে আমাদের ভ্যালু যত অ্যাড হচ্ছে ট্যাক্স তত চাচ্ছে। জিএসটি কিন্তু আনা, জিএসটি ওয়ান টাইম ট্যাক্স, সারা দেশে একটাই ট্যাক্স দিতে হচ্ছে জিএসটি, পণ্যের উপরে সার্ভিসের উপরে, সেই জন্য 1 নেশন 1 ট্যাক্স 1 মার্কেট। নেক্সট কি, এনশিওরিং দ্যাট the cascading effect of indirect tax, cascading effect মানে ট্যাক্স অন ট্যাক্স, অর্থাৎ একটা ট্যাক্স তার উপরে আমি আরেকটা ট্যাক্স চাপিয়ে দিচ্ছি, এই যে মানে ওভারল্যাপ করছে, এই ওভারল্যাপটা যাতে না হয় সেই জন্যই তো ভ্যাট এর পরিবর্তে আমরা জিএসটি চালু হয়েছে দেশে। ডাবলিং ট্যাক্স, অর্থাৎ এই যে একই পণ্যের উপরে 2 বার 3 বার ট্যাক্স দিতে হচ্ছে, উইল বি এলিমিনেটেড, অর্থাৎ এই যে ট্যাক্সের উপর ট্যাক্স, করের উপর কর, ডাবলিং ট্যাক্স, এইগুলোকে এলিমিনেট করার জন্যই আমাদের জিএসটি চালু হয়। ব্যাস, তাহলে তোমাদের জাস্ট জিএসটির এই দুটো অবজেক্টিভস তোমরা লিখে দাও, তাহলেই 2 এ 2 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের সেকশন এ 2 মার্কসের 4টে কোশ্চেন তোমাদের অ্যাটেম্প করতে হবে 4টে ইউনিট থেকে। কোশ্চেন কটা থাকলো 8টা কোশ্চেন, 8টা কোশ্চেনের মধ্যে 4টে কোশ্চেন ইউনিট ওয়াইজ তোমাদের করতে হবে, সেটা একটু মাথায় রাখবে। নেক্সট আমি আসি সেকশন বি। সেকশন বি তোমাদের নিশ্চয়ই মনে আছে কত মার্কসের, ফর 3 মার্কস, অর্থাৎ 2 মার্কসের হয়তো কোনো কোশ্চেন হয়তো দেখছো এখানে এসছে, তাহলে তোমাদের মাথায় রাখতে হবে কোশ্চেনের নাম্বারটা কিন্তু পাল্টে গেল, 2 থেকে 3 হলো, তাহলে আমাদের লেখাটাকেও একটু বাড়িয়ে করতে হবে, হয়তো দুটোর জায়গায় আমাদের 3টে বা 4টে পয়েন্ট লিখতে হবে। আমাদের লেখার সময় অবশ্যই কিন্তু মাথায় এটা রাখতে হবে। কি কি কোশ্চেন আসতে পারে, তোমাদের মডেল কোশ্চেনে কি দেওয়া আছে,
তার ভিত্তিতে আমি একটু আলোচনা করি। অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ টু কোশ্চেন, অর্থাৎ দুটো কোশ্চেন রয়েছে, তার মধ্যে একটা কোশ্চেন আমাকে অ্যাটেম্প করতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ হালসে প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান, তার মানে বোঝাই যাচ্ছে এটা মেথড অফ রেমুনারেশন থেকে এসছে। অবশ্যই কোশ্চেন কোথা থেকে এসছে এটা কিন্তু মাথায় রাখবে। হয়তো মনে হচ্ছে এই কোশ্চেনটা হয়তো এখান থেকে এসছে বা ওখান থেকে এসছে, তা কিন্তু না, একদম টু দি পয়েন্ট কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে এসছে এটা কিন্তু যেন তোমাদের মনে থাকে, তাহলে তোমাদের অ্যান্সারটা লেখার সময় খুব ফ্রুটফুল হবে। কি বলছে কোশ্চেনটা? হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর সেম অ্যামাউন্ট অফ ওয়েজেস আন্ডার হালসে প্রিমিয়াম প্ল্যান অ্যান্ড রোয়ান প্রিমিয়াম প্ল্যান, অর্থাৎ হালসে ও রোয়ান বোনাস প্রদান পদ্ধতিতে মজুরির পরিমাণ একই হওয়ার শর্ত কি? এটাও তোমাদের আমি যখন আলোচনা করেছিলাম এই চ্যাপ্টারটা নিয়ে, তখন আমি আলোচনা করেছিলাম। শুধুমাত্র আমাদের এখানে কন্ডিশনটা লিখতে বলছে, কখন হালসের প্রিমিয়াম পদ্ধতিতে, রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে আমাদের মজুরির হার একই হবে বা মজুরির পরিমাণ একই হবে। কোন কোন ক্ষেত্রে হতে পারে তোমাদের নিশ্চয়ই মনে আছে, তবে একটু আমি আরেকবার আলোচনা করে দিই। এক নম্বর কি বলছে? হোয়েন টাইম সেভ ইজ 50% অফ স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ তোমাকে বা ওয়ার্কারকে কাজ করার জন্য যে সময়টা দেওয়া হয়েছে, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউ, তার 50% যদি সে বাঁচাতে পারে। অর্থাৎ তোমাকে দিয়েছি ধরো কাজ করার জন্য 10 ঘন্টা, 50% তুমি বাঁচাতে পেরেছো, মানে তুমি 5 ঘন্টা সময় নিয়েছো কাজ করার জন্য, তাহলে বাকি 5 ঘন্টা তুমি বাঁচাতে পারলে। এই যে 5 ঘন্টা বাঁচাতে পারলে, এটা হচ্ছে 50%। তাহলে এই শর্তটা যদি হয়, অর্থাৎ টাইম সেভ is 50% of time allowed by standard time, then the earnings of a worker will be same both of these two mini earnings plans, অর্থাৎ হালসে এবং রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে যদি আমাদের 50% টাইম সেভ অন টাইম অ্যালাউড হয়, তাহলে আমাদের দুটো ক্ষেত্রেই মজুরি সমান হবে। আর একটা কি করতে হতে পারে? নাম্বার 2, when time saved and time taken are the same, অর্থাৎ তুমি যে সময়টা নিয়েছো আর যে সময়টা তুমি বাঁচাতে পেরেছো যদি দুটো ইকুয়াল হয় বা সমান হয়, তাহলেও কিন্তু হালসে প্রিমিয়াম পদ্ধতিতে, রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে টোটাল আর্নিং সমান হবে। যেমন যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, তোমাকে দেওয়া হয়েছে 10 ঘন্টা, তুমি টাইম নিয়েছো কত কাজ করার জন্য, অর্থাৎ অ্যাকচুয়াল টাইম টেকেন 5 ঘন্টা মানে 5 আওয়ার্স, তাহলে সেভ করেছো কত? 5 আওয়ার্স। তাহলে এক্ষেত্রে দেখো টাইম সেভ আর টাইম টেকেন ইকুয়াল 5 আওয়ার্স। তাহলে এই যখন কন্ডিশন থাকবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু হালসে এবং রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে টোটাল আর্নিংস ইকুয়াল হবে। তাহলে জাস্ট এই দুটো পয়েন্ট তুমি লিখে দাও, তাহলেই হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কম্পিউট টোটাল আর্নিংস অফ এ ওয়ার্কার আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। এটা কিন্তু তাহলে দেখো থিওরি, এটা একটা ছোট্ট একটা অঙ্ক আসলো, কেন আমাদের সব রকমই থাকবে, অঙ্কও থাকবে, থিওরিও থাকবে। তাহলে এই অঙ্কটা আমরা একটু আলোচনা করি বা একটু করে দেখে নিই যে কি করে অ্যান্সারটা করতে হচ্ছে। তাহলে ফার্স্টেই কি বলেছে? রোয়ান প্রিমিয়াম প্ল্যানে টোটাল আর্নিংস। অবশ্যই দেখে নেবে অঙ্ক করার সময় হয়তো চেয়েছে শুধুমাত্র বোনাস, আর আমি করে আসলাম টোটাল আর্নিংস, হবে না। সেই জন্য কি চেয়েছে এটা কিন্তু অবশ্যই ভালো করে লক্ষ্য করে তবে তুমি অঙ্কটা করবে, তা নাহলে অযথা তোমার সময় নষ্ট হবে, অথচ তুমি নাম্বারও পাবে না। এখানে যেমন বলেছে টোটাল আর্নিংস, তাহলে টোটাল আর্নিংস ও রোয়ান প্রিমিয়াম প্ল্যান, আগে আমরা একটা যে রুলস ছিল বা সূত্র ছিল, ফর্মুলা ছিল, সেটা আমি একটু লিখে নিই। ফর্মুলাটা কি? তাহলে টোটাল আর্নিংস কোন প্রিমিয়াম, রোয়ান প্রিমিয়াম, আলাদা করে লেখার কিছু নেই, কারণ এখানে একটাই কোশ্চেনে ছিল, ফলে অযথা সময় নষ্ট আমরা করব না। টোটাল আর্নিংস ফর্মুলা কি ছিল? টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার প্লাস স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম ইনটু টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার।
তাহলে আমাদের এখানে দেখো টাইম টেকেন কত দেওয়া আছে, দেখো অ্যাকচুয়াল টাইম টেকেন অঙ্কে বলা আছে 8 আওয়ার্স। তাহলে 8 ইন্টু রেট কত আছে, দেখো রেট পাওয়ার তোমার বলে দিয়েছে 50 প্লাস স্ট্যান্ডার্ড টাইম কত, দেখো অঙ্কে বলে দিয়েছে স্ট্যান্ডার্ড টাইম কত 12 আওয়ার্স মাইনাস টাইম টেকেন অঙ্কে দেওয়া ছিল 8 স্ট্যান্ডার্ড টাইম কত 12 ইন্টু টাইম টেকেন দ্যাট ইজ 8 রেট কত 50 8 ইন্টু 50 400 প্লাস এটা কত হচ্ছে 12 বাই সরি 12 minus 8 that is 4 by 12 into 8 into 50 তাহলে এখানে কত হচ্ছে 400 by 3 তাহলে 400 plus 400 by 3 মানে 133.33 তাহলে টোটাল কত হচ্ছে 533.33 তাহলে এটা হচ্ছে আমাদের রুপিস বা টোটাল আর্নিংস, অর্থাৎ টোটাল আর্নিংস যখন আমরা করব তখন শুধুমাত্র আমাদের অঙ্কটা এইভাবেই সলভ করে দিলেই আমাদের হয়ে গেল। তাহলে আমাদের টোটাল আর্নিংস অফ এ ওয়ার্কার 1 PM পদ্ধতিতে কত হলো 533.33। এবার এসো পরের কোশ্চেনে কি বলছে, অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ টু কোশ্চেন। ভেরিয়েবল ওভারহেড, অর্থাৎ আগেরটা যেমন মেথড অফ রেমুনারেশন ছিল, এখানে আসছে আমরা ওভারহেড থেকে। কি কোশ্চেন দিয়েছে, ওভারহেড ভেরিয়েবল ওভারহেড ক্যান নেভার বি ফিক্সড, অর্থাৎ বাংলাটা হচ্ছে পরিবর্তনশীল উপরিব্যয় কখনোই স্থির হতে পারে না। ডু ইউ এগ্রি উইথ দিস মেসেজ, তুমি কি এই বক্তব্যের সাথে একমত, ব্যাখ্যা করো। অর্থাৎ পরিবর্তনশীল উপরিব্যয়, তোমরা জানো যে ওভারহেড তার ফিক্সড হতে পারে, ভেরিয়েবল হতে পারে, সেমি ভেরিয়েবল হতে পারে। এখানে যেটা বলছে যে পরিবর্তনশীল উপরিব্যয় কখনোই স্থির হতে পারে না। এখানে বলি স্থির উপরিব্যয় মানে যেখানে টোটাল ফিক্সড ওভারহেড ফিক্সড, অর্থাৎ যার কোনো পরিবর্তন নেই, কিন্তু যখন আমরা ইউনিট ওয়াইজ ভাবছি সেটা কিন্তু বাড়তে পারে বা কমতে পারে। ধরো সে টোটাল ফিক্সড ওভারহেড ধরো 1000, একটু দেখি আমরা এখানে, তাহলে ফিক্সড ওভারহেড যখন হচ্ছে আমরা ধরে নিচ্ছি 1000, আমাদের কত ইউনিট তৈরি করেছে, ধরো আমাদের ইউনিট ছিল 200, তাহলে প্রতি ইউনিটের ফিক্সড ওভারহেড কত হলো, মানে 5 টাকা। তাহলে ইউনিটে ভাবছি তখন হচ্ছে 5 টাকা। যখন আমরা ইউনিটটাকে বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ ছিল ধরো 200, এবার ধরো 250 ইউনিট, কিন্তু আমাদের ফিক্সড কিন্তু বলে দিয়েছি 1000, অর্থাৎ এটার কিন্তু পরিবর্তন হলো না। তাহলে রেট পার ইউনিট কত দাঁড়াচ্ছে 1000, ইউনিটটা বেড়ে গেল 250, তাহলে কত হচ্ছে, অর্থাৎ দেখো রেট পার ইউনিট, অর্থাৎ যখন আমরা ফিক্সড ওভারহেড রেট করলাম তখন কিন্তু টোটাল ওভারহেড কিন্তু 1000, কিন্তু দেখো ইউনিট বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রেট পার ইউনিটটা কমে গেল। তাহলে ফিক্সড ওভারহেড টোটালের দিক দিয়ে ফিক্সড, কিন্তু ইউনিটের দিক দিয়ে বাড়লে রেট পার ইউনিট কমে যাচ্ছে,
ইউনিট যদি কমে যায় তাহলে আমাদের রেট পার ইউনিট অর্থাৎ ফিক্সড ওভারহেডে বেড়ে গেল। কিন্তু যখন ভেরিয়েবলে হবে, ভেরিয়েবলে কিন্তু কখনই সেটা হয় না। ভেরিয়েবলে কি হয়, ইউনিট বাড়ছে, রেট পার ইউনিটটা ফিক্সড। এটা যেমন রেট পার ইউনিটটা পরিবর্তন হলো, এখানে কিন্তু ভেরিয়েবলের ক্ষেত্রে হয় রেট পার ইউনিটটা ফিক্সড। কিন্তু যখন আমরা ইউনিটের সাথে অর্থাৎ যে ইউনিটটা প্রোডাকশন করেছি সেটা দিয়ে যখন মাল্টিপ্লাই করব, দেখবে তোমাদের টোটাল ভেরিয়েবল ওভারহেডটা কিন্তু বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। কিরকম, ধরো আমি ফিক্সড রেট কত বললাম, ফিক্সড ভেরিয়েবল ওভারহেড ধরো 4 টাকা, তাহলে যদি আমি 100 ইউনিট তৈরি করি তাহলে ফিক্সড ভেরিয়েবল ওভারহেড এর ক্ষেত্রে ফিক্সড ছিল 4 টাকা, তাহলে আমাদের কত টাকা পে করতে হচ্ছে, 400। কিন্তু যখন আমরা ইউনিটের প্রোডাকশনটা বাড়িয়ে দিচ্ছি, ধরো এটা আমি করে দিলাম 150, রেট কিন্তু চেঞ্জ হলো না, ভেরিয়েবল ওভারহেড এর রেট কিন্তু সেই 4 টাকাই থাকলো, তাহলে দেখো টোটাল ভেরিয়েবল ওভারহেড সেক্ষেত্রে হয়ে গেল কিন্তু দেখো 600 টাকা। তাহলে এখানে এইটাই জানতে চেয়েছে যে পরিবর্তনশীল উপরিব্যয় কি কখন স্থির হতে পারে না, অর্থাৎ পরিবর্তনশীল উপরিব্যয় কিন্তু কখন স্থির হতে পারে না, মানে ইউনিটের সাপেক্ষে যদি আমরা ভাবি সেইটা কিন্তু স্থির, কিন্তু যদি টোটালের দিক দিয়ে ভাবি তাহলে সেটা বাড়তেও পারে, অর্থাৎ ইউনিট প্রোডাকশন বেড়েছে, টোটাল ভেরিয়েবল ওভারহেড বেড়েছে। টোটাল প্রোডাকশন কমেছে, তাহলে সেক্ষেত্রে টোটাল ভেরিয়েবল ওভারহেড কিন্তু কমেছে, কিন্তু রেট পার ভেরিয়েবল ওভারহেড এই ক্ষেত্রে কিন্তু ফিক্সড। যেমন এই এক্সাম্পল আমি তোমাদের দেখালাম, তোমরা শুধুমাত্র ব্যাখ্যাটা লিখে পারলে একটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দেবে, যেহেতু 3 মার্কসের রয়েছে, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। নেক্সট কি বলছে, এক্সপ্লেন the importance of selection of appropriate basis in case of apportionment। এই যে সেই আনুপাতিক বন্টন তোমাদের নিশ্চয়ই মনে আছে, 2 নম্বরে একটা কোশ্চেন এসেছিল, এখানে বলছে উপরিব্যয়ের আনুপাতিক বন্টনের ক্ষেত্রে সঠিক ভিত্তি নির্বাচনের গুরুত্ব লেখো। অর্থাৎ তুমি যখন ওভারহেডটাকে বিভিন্ন কস্ট ডিপার্টমেন্ট রয়েছে, সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে, বা বিভিন্ন পণ্যের মধ্যে যখন ভাগ করে দেবে, সেই ভাগ করার ক্ষেত্রে ভিত্তিটা অর্থাৎ বেসিসটা, তার গুরুত্বটা এখানে লিখতে হবে। অর্থাৎ আমি যে ভিত্তিটাকে নির্বাচন করলাম, কেন সেটাকে বললাম, সেই নির্বাচনের গুরুত্বটা কি, শুধুমাত্র আমি সেটাই উল্লেখ করব। যেমন একটা সিম্পল তোমাদের এক্সাম্পল বলি, ধরো রেন্ট, তোমাদের এইটার উপরে কস্ট দিয়ে দিয়েছে, ধরো এইটার উপরে কস্ট দিয়ে দিয়েছে আমাদের 1000। আমাদের হয়তো 3টে ডিপার্টমেন্ট রয়েছে বা 3টে প্রোডাক্ট রয়েছে, এক্স ওয়াই জেড। তাহলে এই 1000 যে টাকাটা টোটাল ফার্মের এক্সপেন্সেস ছিল বা কস্ট ছিল, সেইটাকে আমাদের এক্স ওয়াই জেড 3টে প্রোডাকশন সেন্টার বা 3টে প্রোডাক্টের মধ্যে আমরা নির্দিষ্ট যে বেসিস রয়েছে তার ভিত্তিতে ভাগ করে দেবো। এই বেসিসটা কি, কার ভিত্তিতে আমরা তাকে সিলেক্ট করলাম, এইটাকেই আমাদের এখানে লিখতে হবে। ধরো রেন্ট, তোমরা জানো রেন্ট কার উপরে বেস করে আমরা ভাগ হয় বা অ্যাপোর্শন হয়, ফ্লোর এরিয়া, এরিয়া অকুপাইড বা ফ্লোর স্পেস, অর্থাৎ তোমাদের যে বেসিসটা, যে এর উপরে বেস করে আমরা রেন্টটাকে 3টে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে অ্যাপোর্শন করে দিলাম। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি গুরুত্ব, অর্থাৎ তার সব থেকে উপযুক্ত ভিত্তিটা কি, যার উপর বেস করে আমরা কস্টটাকে ভাগ করেছি, এখানে সেটাই লিখতে হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন্স হোয়েন ইজ এ লিজ কনসিডার অ্যাজ দ্য ওনার অফ দ্য প্রপার্টি। অর্থাৎ কখন ইজারাদারকে সম্পত্তির মালিক হিসাবে গণ্য করা হয়। তোমরা জানো এটা হাউস প্রপার্টি থেকে এসছে। ইজারাদার মানে হচ্ছে, আমরা তো জানি যে একজন মালিক হয়, একজন ভাড়াটে হয়, আর একটা হতে পারে সে ধরো কারোর কাছ থেকে লিজ নিয়েছে। অর্থাৎ ধরো আমি কাউকে কিছু বছরের জন্য তাকে থাকতে দিলাম, কিন্তু থাকতে দিলাম মানে তাকে ইজারা দিচ্ছি, তাকে লিজ দিচ্ছি। এখন এক্ষেত্রে বলছে কখন সে মালিক হবে, অর্থাৎ আমার থেকে মালিকানা চলে যাচ্ছে তার হাতে।
তোমাদের নিশ্চয়ই মনে আছে এক্ষেত্রে দুটো কন্ডিশন ছিল, একটা 12 বছরের কম, একটা হচ্ছে 12 বছরের বেশি। অর্থাৎ যদি আমি তাকে 12 বছরের কম সময়ের জন্য লিজ দিই অর্থাৎ ইজারা দিই, তাহলে সেই 12 বছরের কম সময়ের জন্য আমিই মালিক থাকলাম। কিন্তু যদি সেটা 12 বছরের বেশি হয় তাহলে কিন্তু আমি যাকে লিজ দিয়েছি সেই কিন্তু মালিক হবে। তাহলে এক্ষেত্রে একটাই শর্ত কি, 12 বছরের বেশি যদি ইজারা বা লিজ দেওয়া হয়, যাকে ইজারা দেওয়া হচ্ছে সেই ইজারাকেই আমরা বলবো বাড়ির মালিক। নেক্সট কি বলছে, what are the deductions available from the net annual value of let out house property? মানে ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে নেট বার্ষিক মূল্য থেকে কি কি ছাড় দেওয়া হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে নেট অ্যানুয়াল ভ্যালু মানে ন্যাফ, যখন হাউসফুল অঙ্ক করেছিলে তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেখান থেকে আমরা কি করতাম, দুটো ছাড় পেতাম, অর্থাৎ দুটো ডিডাকশন হতো। একটা কি স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A, আর একটা কি আন্ডার সেকশন 24B ইন্টারেস্ট অন লোন। তাহলে সেই দুটো শুধু এখানে লিখে দিতে হবে। অর্থাৎ তোমরা যখন অ্যান্সারটা লিখবে, নাম্বার 1 স্ট্যান্ডার্ড ডিডাকশন, আন্ডার সেকশন 24A পারলে লিখেও দেবে। এটা কত ছিল, at the rate of 30% of net annual value বা NAV। এই একটা কন্ডিশন। আর একটা কি ছিল ডিডাকশন করা যেতে পারে, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন, তোমাদের নিশ্চয়ই মনে আছে 24B। এক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা যে ইন্টারেস্ট অন লোন, অর্থাৎ লোনটা কিসের জন্য নিয়েছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ফর কনস্ট্রাকশন, রিপেয়ার্স, রিনিউয়ালস, এগুলোর জন্যই যদি আমরা লোন নিই তাহলে তার উপরে যে ইন্টারেস্টটা পে করেছি সেটাই আমরা নেট অ্যানুয়াল ভ্যালু থেকে ছাড় পেতে পারি। তাহলে এই দুটো শুধুমাত্র লিখে দিলেই আমাদের পুরো নাম্বারটা পাওয়া যেতে পারে। নেক্সট কোশ্চেন কি বলছে, অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ টু কোশ্চেন্স, ব্রিফলি রাইট দ্য অবজেক্টিভস অফ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। দেখো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এর অবজেক্টিভস 2 নাম্বার ছিল, কিন্তু সেখানে একদম ক্লিয়ারলি বলা ছিল যে দুটো অবজেক্টিভস। কিন্তু দেখো যখন এটা 3 মার্কসে চলে আসলো তখন কিন্তু আর বলে দিল না যে কটা পয়েন্ট লিখতে হবে, শুধুমাত্র বলে দিল পণ্য পরিষেবা করের উদ্দেশ্যগুলি লেখো। তাহলে এখানে যেহেতু 3 নাম্বার আছে, অন্তত আমরা চেষ্টা করব 3টে বা 4টে পয়েন্ট লেখা। সেই পয়েন্টগুলোই আমরা এখানে লিখবো, পারলে পয়েন্টের সাথে ওই পয়েন্টটা একটু ব্যাখ্যা লিখে দেবো। নেক্সট কোশ্চেন বলছে কি, মেনশন 3 অ্যাডভান্টেজেস অফ জিএসটি ফ্রম দ্য সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট। এখানে দেখো আবার নির্দিষ্ট বলে দিয়েছে 3, অর্থাৎ এখানে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির ক্ষেত্রে পণ্য পরিষেবা করে 3টি সুবিধা লেখো। অর্থাৎ এখানে হয়তো অনেক সুবিধা রয়েছে, আমরা শুধুমাত্র 3 নাম্বারের জন্য যেহেতু মেনশন করে দিয়েছে 3 অ্যাডভান্টেজেস, আমরা শুধুমাত্র 3টি সুবিধাই লিখবো। সেক্ষেত্রে কিরকম হতে পারে, ধরো এরকম ভাবে আমি লিখতে পারি যে রাজ্যে জিএসটি প্রদান করা হচ্ছে, অর্থাৎ যে রাজ্যে পণ্য পরিষেবা প্রদান করা হয়েছে সেই রাজ্যের জন্য জিএসটি অ্যাপ্লিকেবল হলো, তাহলে সেই রাজ্যের যে সরকার সে জিএসটি পাচ্ছে। হতে পারে যে এই যে জিএসটি যখন ক্যালকুলেশন করছে, এটা নিশ্চয়ই তোমরা জানো এটা হচ্ছে নেট বেসড, অর্থাৎ এখন পুরো কাজটাই হচ্ছে তথ্য প্রযুক্তির উপরে। তাহলে তথ্য প্রযুক্তির উপরে হলে কি হবে, এখানে আমাদের কর ফাঁকি দেওয়া, কর হ্রাস করা একেবারেই সম্ভব নয়। সেটা আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অবশ্যই তার দিক দিয়ে একটা অ্যাডভান্টেজ বা সুবিধা বলতে পারো, যে সরকার যে ন্যায্য জিএসটি সেটাই সে পেয়ে যাচ্ছে। আর একটা সুবিধা কি হতে পারে, এই যে পুরো কাজটা আমরা তথ্য প্রযুক্তির উপর বেস করে করছি, তাহলে অযথা বেশি লেবার রেখে তার জন্য যে আমাকে এক্সট্রা রেমুনারেশন দিতে হচ্ছে বা ওয়েজেস দিতে হচ্ছে সেটা আমাকে দিতে হলো না, তাহলে আমাদের ব্যয় সাশ্রয় হলো। এইরকম ভাবে আমরা শুধুমাত্র 3টে পয়েন্ট উল্লেখ করব যে সুবিধাগুলো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে জিএসটি বাবদ সুবিধাগুলো পেয়ে থাকে। কোশ্চেনটা ভালো করে খেয়াল করবে যে জিএসটিটা কার সাপেক্ষে সুবিধা বলেছে, কেন্দ্রীয় রাজ্য সরকার, অর্থাৎ
সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টস এর পক্ষ থেকেই আমাদের সুবিধা লিখতে হবে, পুরো জিএসটি কিন্তু সুবিধা এখানে লিখলে হবে না। এই হচ্ছে তোমাদের সেকশন 1 অর্থাৎ সেকশন এ এবং সেকশন বি। এরপর আমরা আসছি সেকশন সি। সেকশন সি তোমাদের বলেছি 5 মার্কস অর্থাৎ ডিওকিউ। যখন ডিওকিউ তাহলে নিশ্চয়ই একটু ব্যাখ্যামূলক হবে, সে থিওরিটাও হয়তো একটু ব্যাখ্যা করে লিখতে হবে বা আলোচনার ভিত্তিতে আমাদের লিখতে হচ্ছে, অর্থাৎ সংজ্ঞা, তার সাথে উদাহরণ, তার সাথে কিছু ব্যাখ্যা, এইভাবে আমরা আমাদের অ্যান্সারটাকে রিপ্রেজেন্ট করব। আর থাকতে পারে বেশ কিছু অঙ্ক, সেই রকমই আমাদের রয়েছে। যেমন ধরো এখানে আলোচনার মধ্যে ফার্স্টেই দেখো বলেছে অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ 2 কোশ্চেন। কি দিয়েছে? দ্য আওয়ারলি রেট অফ ওয়েজেস অফ এ ওয়ার্কার ইজ 20, অর্থাৎ একটা কাজ করতে গেলে যে ওয়ার্কার তাকে তার মজুরি কত বলে দিচ্ছে, প্রতি ঘন্টা তার রেট হচ্ছে 20 মার্কস, এই 20 রুপিস 20 তাকে দেওয়া হয়েছে। আর সে ওয়ার্কার হ্যাজ টেকেন হান্ড্রেডস আওয়ার্স টু কমপ্লিট এ জব if the effective rate of earnings of the worker is 50 per hour under Halsey premium method, calculate for the worker। কি কি বের করতে হবে? অ্যামাউন্ট অফ বোনাস আন্ডার হালসে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড টাইম অফ দ্য অ্যাবভ ওয়ার্ক। অর্থাৎ এই যে অঙ্কটা দিয়েছে তোমরা খেয়াল করে দেখো, এখানে অঙ্কটার মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ড টাইম দেওয়া নেই, সেই জন্য স্ট্যান্ডার্ড টাইমটা বের করতে বলেছে। মার্কসটা যদি একটু দেখো, টোটাল কিন্তু 5 মার্কস, কিন্তু মার্কস অ্যালট কিন্তু এখানে ডিভাইড করা আছে 2 + 3, অর্থাৎ যখন আমি বোনাসটা বের করব তার জন্য আমি পাবো 2 মার্কস, যখন আমি স্ট্যান্ডার্ড টাইমটা বের করব তখন পাবো 3 মার্কস। কেউ যদি একটা করে তাহলে তার জন্য যে নাম্বারটা অ্যালট করা আছে শুধুমাত্র সে সেই নাম্বারটুকুই পারবে, অর্থাৎ পার্ট মার্কিং। অর্থাৎ সে একটা করেছে তাহলে প্রথমটা করলে 2 মার্কস পাবে, দ্বিতীয়টা করেছে 3 মার্কস পাবে, যদি দুটোই করে তবেই তোমরা 5 মার্কস পেতে পারো। তাহলে এবার দেখা যাক এই অঙ্কটাতে আমরা কি করে সলভ করছি। তোমরা আমার সাথে সাথে একবার করে দেখে নাও তোমার অ্যান্সারের সাথে আমার অ্যান্সার মিলছে কিনা। তাহলে প্রথমে দেখো দ্য ওয়ার্কার হ্যাজ টেকেন, আচ্ছা এখানে দেখো অঙ্কে এফেক্টিভ রেট অফ আর্নিংস দিয়ে দিয়েছে। তোমরা নিশ্চয়ই এফেক্টিভ রেট অফ আর্নিংস এর থেকে কি করে টোটাল আর্নিংস বের করতে হয় তোমরা নিশ্চয়ই মনে আছে। কি বলছে? টোটাল আর্নিংস কি ছিল? অ্যাকচুয়াল টাইম টেকেন into effective rate of earnings। তাহলে অ্যাকচুয়াল টাইম টেকেন কত অঙ্কে বলে দিয়েছে 100 আওয়ার্স, তাহলে 100 এফেক্টিভ রেট অফ আর্নিংস অঙ্কে বলে দিয়েছে 50, তাহলে আমাদের কত হলো 5000 আমাদের হয়ে যাচ্ছে টোটাল আর্নিংস আন্ডার হালসে প্রিমিয়াম প্ল্যান। কিন্তু আমাদের বের করতে দিয়েছে দেখো অ্যাকচুয়ালি অ্যামাউন্ট অফ বোনাস। তাহলে অ্যামাউন্ট অফ বোনাস বের করতে গেলে যে টোটাল আর্নিংস হালসে প্রিমিয়ামে তার অরিজিনাল ফর্মুলাটাকে বসাতে হবে। সেই ফর্মুলাটা কি? টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার প্লাস 50% যেহেতু হালসে ইনটু টাইম সেভ মানে স্ট্যান্ডার্ড টাইম। আমরা স্ট্যান্ডার্ড টাইম জানি না যেহেতু অঙ্কে দেওয়া নেই, স্ট্যান্ডার্ড টাইমটা বের করতে হবে মাইনাস টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার।
এইটাই আমাদের দিয়ে দিয়েছে কত 5000, যেটা আমরা বের করলাম। তাহলে এখানে 5000 দেওয়া আছে, টাইম টেকেন মানে হচ্ছে 100, রেট কত দেওয়া, রেট আওয়ারলি রেট বলা আছে 20, 50%, স্ট্যান্ডার্ড টাইম আমরা জানি না, টাইম টেকেন জানি, রেটও জানি 20। তাহলে এটা কত হচ্ছে 2000, এইদিকে তো 5000 অলরেডি দেওয়া, এখানে কত হচ্ছে 2, এটা হচ্ছে 10, 10 কে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে প্লাস 10s মাইনাস 100 ইন্টু 10, দ্যাট ইজ 1000। তাহলে এবার আমরা সাইড চেঞ্জ করে এখান থেকে এস এর মানটা পেয়ে যেতে পারি। আমি এখানেই করছি, দেখো 5000, 2000 এখানে রয়েছে আর 1000, তার মানে সাইড যদি চেঞ্জ করি তাহলে কত হচ্ছে আমাদের, তাহলে 5000 প্লাস 1000 মাইনাস 2000 ইজ ইকুয়াল টু 10s, মানে স্ট্যান্ডার্ড টাইম। তাহলে এখানে কত হচ্ছে 5000 প্লাস 1000 মানে 6000 মাইনাস 2000, দ্যাট ইজ 4000 ইজ ইকুয়াল টু 10s। তাহলে s সমান কত হচ্ছে 4000 বাই 10, দ্যাট ইজ 400 আওয়ার্স। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড টাইম, যেটার জন্য 3 মার্কস ছিল, আমাদের কত বেরোলো 400 আওয়ার্স। আচ্ছা, এবার আমরা অ্যামাউন্ট অফ বোনাসটা খুব সহজেই বের করতে পারি। এটাকে তাহলে আমাদের অ্যাকচুয়ালি যখন করলাম এটাকে স্ট্যান্ডার্ড টাইম বেরোলো, তাহলে স্ট্যান্ডার্ড টাইমের পরে আমরা কি করব, তাহলে অ্যামাউন্ট অফ বোনাসটা বের করে নিই। তাহলে বোনাসের ফর্মুলাটা কি ছিল, হালসে প্রিমিয়ামে নিশ্চয়ই তোমাদের মনে আছে 50%, স্ট্যান্ডার্ড টাইম অলরেডি আমি অঙ্কে বের করেছি 400, আর আমাদের ইয়ে কত ছিল, তোমাদের যখন অঙ্কে গেলাম তখন তোমাদের এখানে ছিল টাইম টেকেন 100, রেট কত ছিল 20, ব্যাস এখান থেকে বোনাসটা আমরা করে দিতে পারি। তাহলে 50, এখানে হচ্ছে 300 ইন্টু 2, তাহলে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে 50%, দ্যাট ইজ 600, তার মানে টোটাল আর্নিংস আমাদের কত ছিল এখান থেকে, তাহলে হচ্ছে অর্থাৎ তোমাদের হচ্ছে 3000 টাকা, তাহলে তোমাদের হচ্ছে আমাদের বোনাস। অর্থাৎ যখন আমরা এইটা করলাম তাহলে তখন হচ্ছে 2 মার্কস, তখন কত হচ্ছে আমাদের 3000। অর্থাৎ আমাদের আগে দুইটা বের করে নিলাম, পরে একেরটা বের করলাম, এরকম কোনো অসুবিধা নেই যে তোমাকে একেরটাই আগে বের করতে হবে, তোমাকে জাস্ট যখন যেটা লাগবে, যখন যেটা আগে বেরোচ্ছে তোমাকে সেই অনুসারেই করতে হবে। তাহলে পার্ট পার্ট করে এটা তাহলে আমাদের 1 নাম্বারের জন্য বের করলাম। তাহলে বোনাস হচ্ছে আমাদের 3000, আর আমাদের যখন স্ট্যান্ডার্ড আওয়ার সেটা হচ্ছে 400। আচ্ছা, এরপরে আমাদের যে সেকেন্ড পার্টটা রয়েছে,
সেকেন্ড পার্টের কোশ্চেনটা একটু দেখে নেওয়া যাক কি আছে। স্ট্যান্ডার্ড টাইম টু ডু এ জব is 20 hours. Rate of wages per hour rupees 20. If a worker gets bonus 50 under Halsa premium on completing the work, then what is the total earnings of the worker under Rowan premium method? অর্থাৎ Rowan premium মেথডে টোটাল আর্নিংস কত এটা আমাদের বের করতে হবে। এটা আমরা এরপরে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব।